আর আমি যদি বিএনপির মন্ত্রীও থাকি এবং আওয়ামী লীগের যদি প্রয়োজন মনে করে, তখন সেই মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে হলো আওয়ামী লীগের হাল ধরবো। আওয়ামী লীগকে তো সবসময় মিস করি, সবসময় মিস করি, মৃত্যু পর্যন্ত মিস করতে থাকবো। এর কারণ হলো আমার রাজনীতির শুরুটা এই দল থেকে। এখন এই দলের সাথে আমার অনেক স্মৃতি রয়েছে। তো মানুষের জীবনে জন্ম রয়েছে, মৃত্যু রয়েছে, পিতা মাতা রয়েছে, যা কিছু রয়েছে। তদ্রূপ রাজনৈতিক জীবনটা এটা বিরাট। এখন এই দলের জন্য যে কর্মকাণ্ডগুলো করেছে সেটা তো আমি কখনো ভুলতে পারবো না। আমি আমার সময়ের প্রয়োজনে দলটা ছেড়ে আসছি, কিন্তু আমার দ্বারা এই দলের কখনো কোনো ক্ষতি হবে এটি আমি কখনোই করবো না। দলের জন্য সবকিছু করব, কিন্তু এই দলের ক্ষতির জন্য আমার পক্ষে কখনো কোনো কিছু করা সম্ভব না। এটাই আওয়ামী লীগকে মিস করার একটা ব্যাপার। কিন্তু এর অর্থ এই নয় যে আবার আমি আওয়ামী লীগকে কখনো ফেরত যাবে। এখন ডোনাল্ড ট্রাম্প একসময় ডেমোক্র্যাট ছিলেন, এখন সময় প্রয়োজনে তিনি রিপাবলিকান হয়ে আসছেন। আবার অনেক বড় বড় মার্কিন যারা রাজনীতি করেছে, সময় প্রয়োজনে আপনি যেখানে ইচ্ছে সেখানে যাবেন। এটা রাজনীতিতে সমালোচিত হয় না যদি আপনি সফল হন। এখন আমি যদি কখনো অনাগত দিনে সফল হই, তখন সবাই বলবে যে সে একটা উপযুক্ত কাজ করেছে। আর যদি আপনি সবকিছু নির্ভর করবে সফলতার উপর। আর সফল না হলে যে সমালোচনাগুলো রয়েছে এগুলো মেনে নিতে হবে। কিন্তু আওয়ামী লীগ যদি কখনো মনে করে যে তার অফিস খোলার লোক নাই, অর্থাৎ এখন বিএনপি যে বিপদে পড়ছে, আমি কিন্তু বিএনপির মধুমেহ খাওয়ার জন্য আসিনি। বিএনপির বিপদের সময়, কঠিনতম বিপদের সময় বিএনপিতে আসছি এবং বিএনপিতে টিকে আছি। আমি যে কাজটা করছি, এখন আপনি বলেন তো, এই যে আমি বুদ্ধিবৃত্তিক লেভেলে রাজপথে যদি আমি একটা বক্তব্য দিতাম প্রেস ক্লাবে, সেই বক্তব্য কয়জন লোক শুনতো? 50 জন, 60 জন, 100 জন। বিএনপির কোন নেতার বক্তব্য? আমার যে বক্তব্য, প্রতি মাসে 1 কোটি লোক আমার বক্তব্য দেখে। এভরি মান্থ আমার নিজস্ব চ্যানেলে 1 কোটি লোক প্রতি মাসে বক্তব্য দেখে। এখন বিএনপির বলেন, আওয়ামী লীগের বলেন, ফাইন্ড মি ওয়ান সিঙ্গেল লিডার যে রাজপথে সে সারাদিন বক্তব্য দেয়, প্রতি মাসে তার 5 লাখ লোক তার বক্তব্য শুনে। অথবা এমন একজন লোক দেখান, আমি একটা লেখালেখি পত্রিকায় অন্তত পক্ষে 50 থেকে 60 লাখ লোক প্রতি সপ্তাহে এই লেখাটা পড়ে। ফাইন্ড এনি বিএনপি লিডার, আওয়ামী লীগ লিডার, এনি পলিটিক্যাল লিডার ইন বাংলাদেশে, একজন পলিটিক্যাল লিডার বের করেন যে সে একটা পত্রিকায় কলাম লেখে এবং তার কলাম 50 লাখ লোক বাংলাদেশে পড়ে। দেখাতে পারবেন না। তো যার জন্য আমি যে কাজটা করছি, তাদেরকে বলেন তো বাংলাদেশে যে গোলাম মোল্লা রনির মতো একটা কলাম লেখেন, তার মতো ইউটিউবে একটা বক্তব্য দেন, তার মতো গিয়ে সভা সমিতি সেমিনারে একটা বক্তব্য দেন, বক্তব্য দিয়ে এইভাবে অফিসে সুন্দরভাবে বসে থাকেন। তো 1 ঘন্টা বসে থাকতে বলেন তো আমার মতো। আমাকে আল্লাহ যে ক্ষমতা দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, আমি সেই কাজ করছি। রাজপথের কাজ ইশরাক যেটা করতে পারছে, তারপর মির্জা ফখরুল সাহেব যেটা করতে পারছেন, মির্জা আব্বাস যেটা করতে পারছেন, আল্লাহ তাদেরকে ওই কোয়ালিটি দেওয়ার যোগ্যতা তৈরি করেছেন, ফলে তারা ওই কাজ করছে। আর আমি যে কাজটা করছি, এটা আল্লাহ আমাকে এই যোগ্যতা দিয়েছেন, আমি এই কাজ করছি। আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? আওয়ামী লীগ কি রাজনীতিতে টিকে থাকবে? এখন যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন, তাদের জন্য আওয়ামী লীগ কি কোনো সমস্যার সৃষ্টি করতে পারবে? বিএনপির জন্য আওয়ামী লীগ কি এখনো প্রতিদ্বন্দ্বী হিসেবে আছে, নাকি এটি শেষ হয়ে যাবে? আওয়ামী লীগের অফিস বন্ধ, লোক নাই, সব পলাতক, এটি কি শেষ কিনা? এটি যদি আপনাকে বুঝতে হয় ভবিষ্যৎ, তাহলে আপনাকে ক্যালকুলেশন করতে হবে যে শেখ হাসিনা যখন খুব ক্রাইসিস যাচ্ছিল, দ্য লাস্ট মান্থ অফ শেখ হাসিনা, অর্থাৎ জুলাই এবং আগস্ট, অর্থাৎ জুলাই মাসের 5 তারিখ থেকে আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত এই একটি মাস। তো এই একটি মাসে শেখ হাসিনার জীবনে কি কি ঘটেছিল, এটার উপর নির্ভর করবে আগামীতে তিনি ফেরত আসতে পারবেন কি পারবেন না, বা রাজনীতিতে আওয়ামী লীগ টিকবে কি টিকবে না। তো এই জিনিসটা মূল্যায়ন করার আগে আপনাকে ট্র্যাজেডি কিং হিসেবে পরিচিত, সেটি হলো নবাব সিরাজউদ্দৌলা। তার যে শেষ একটি মাস, অর্থাৎ 23শে জুন 1757, এই সময় থেকে আপনি যদি 23শে মে এই একটি মাস আপনি বিশ্লেষণ করেন, তাহলে আপনি দেখবেন যে তার খুব কাছের যারা মানুষ, তারা তার সাথে বেইমানি করেছিলেন, মুনাফিকি করেছিলেন, এবং তার মধ্যে রাজদরবার থেকে শুরু করে সব জায়গাতে ঘাপটি মেরে থাকা যে শক্তিশালী যে গ্রুপটি, এটি তার যারা বন্ধু আপনজন, মোহনলাল, মীর মদন, এদের সাথে এরা শক্তিশালী ছিলেন। তো এই শক্তিশালী গ্রুপটিকে নবাব সিরাজউদ্দৌলা মোকাবেলা করতে পারেননি, এবং এই শক্তিশালী গ্রুপটির ক্রিয়ানক হিসেবে তিনি, যাকে বলা হয়, শেষ পর্যন্ত পলাশীর মাঠে পরাজিত হয়েছিলেন। তো আমরা
তাকে নায়ক হিসেবে ধরি, যে একজন নায়ক তার আশেপাশের সমস্ত লোকগুলো শেষ সময়টিতে তার বিরুদ্ধে চক্রান্ত করেছে এবং তার চোখের সামনে, এবং তিনি তাদের কাছে অসহায় হয়ে পড়েছিলেন। তার প্রেক্ষিতে তিনি পরাজিত হয়েছিলেন এবং তিনি আর রাজনীতিতে তিনি বা তার বংশ, তার পরিবার, তার দল আর ফিরে আসতে পারেনি, কখনো ফিরে আসতে পারেনি। অথচ তার দাদার হাতেই সরফরাজ খানের পরাজয় হয়েছে। তো এরকম অনেক কিছু হয়েছে, কিন্তু রাজবংশ শেষ হয়ে যায়নি। কিন্তু সিরাজউদ্দৌলা তার আপন লোকদের বেঈমান এবং মুনাফিকের কারণে, বিশ্বাসঘাতকতার কারণে সব অংশে তিনি নির্মূল হয়েছেন। সেই নির্মূল হওয়ার কারণে তিনি আর রাজনীতিতে ফিরে আসতে পারেন। একইভাবে আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা চিন্তা করেন, তাকে কিন্তু সব অংশে নির্মূল করা হয়েছিল। তো নির্মূল করার পরেও মানে একেবারে হাতে গোনা কয়েকজন লোক তার সঙ্গে বেঈমানি করেছিল। এর মধ্যে মোশতাককেই বলা হয়, তার আপন জন হিসাবে ছিল একমাত্র মোশতাক। আর বেশিরভাগ মানুষ তার জন্য জীবন দিয়েছেন এবং তার সাথে বেঈমানি করেননি, এবং তাদেরকে বেঈমানি করার জন্য বিভিন্ন প্রলোভন দেখানো হয়েছিল। খন্দকার মোশতাক সাহেব প্রেশার ক্রিয়েট করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, মোকদ্দমা দেওয়া হয়েছে, তারা পালিয়ে গেছেন, দেশ ছেড়ে পালিয়েছেন, অনেকে কারাবরণ করেছেন, অনেকে মারা গিয়েছেন। কিন্তু এই খন্দকার মোশতাকের সাথে তারা কখনোই একীভূত হয়নি। ফলে কি হলো, আওয়ামী লীগ রিভাইভ করেছে, জহুরা তাজউদ্দিন নেতৃত্ব হাতে নিয়েছেন, আওয়ামী লীগ রিভাইভ করেছে। এই গেল বাংলাদেশের ইতিহাস এবং নবাব সিরাজউদ্দৌলার ইতিহাস। এর আগের কথা বলি, সেটা হলো ইতিহাসের আর একজন খলনায়ক আছেন, খুবই নাম করা খলনায়ক। তার নাম হলো সম্রাট ক্লডিয়াস নিরো। রোম যখন পড়ছিল, নিরো তখন বাঁশি বাজাচ্ছিল। রোমান সাম্রাজ্যের 800 বছরের ইতিহাসে যে কজন নির্মম আসন্ন পুরা রোম জাতিকে তছনছ করে দিয়েছেন, তাদের মধ্যে নিরো প্রধানতম। এরপরে আরো একজন আছেন কালিগুলা, আরেকজন আছেন কমোডাস। তো এই কমোডাসের কাহিনী নিয়ে কিন্তু গ্লাডিয়েটর তৈরি হয়েছে, সেই বিখ্যাত সিনেমা গ্লাডিয়েটর। তো যাই হোক, এখন এই যে নিরোর যে পতনটি, অন্য সবার পতনের সাথে নিরোর পতনটি আপনাদেরকে বলি। নিরোর মায়ের সঙ্গে তার এমন দ্বন্দ্ব সংঘাত শুরু হলো সিংহাসন নিয়ে। তার মা কয়েকবার চেষ্টা করেছে নিরোকে মেরে ফেলার জন্য, আর নিরো চেষ্টা করেছে তার মাকে মেরে ফেলার জন্য, এবং একাধিকবার চেষ্টা করার পর সে সফল হয় এবং সে তার নিজের মাকে মেরে ফেলে। এবং তার যখন ক্ষমতা চলে যাবে, তার নিজের আশেপাশের প্রায় সব লোক, প্রায় না সবাই তার বিরুদ্ধে চলে গিয়েছিল। সামনে সামনে জিহুজুর জিহুজুর জিহুজুর। এবং যখন রোমে এই গণবিপ্লব শুরু হলো, এই আজকের বাংলাদেশের মতো এরকম একটা গণবিপ্লব শুরু হলো, তিনি তখন পালাতে চাইলেন। তাকে আশ্রয় দেওয়ার মতো দেশে এবং দেশের বাইরে কোনো লোক ছিল না। তিনি মরতে চাইলেন। অনেক লোককে বললেন যে অনেক টাকা দেব, তোমরা শুধুমাত্র আমার পেটের মধ্যে চাকুটা ঢুকিয়ে দাও। একজন লোককে তিনি পেলেন না মরার জন্য। এবং তিনি যে শ্বেত পাথরের পৃথিবীর সবচেয়ে জাঁকজমকপূর্ণ যে প্রাসাদটি তৈরি করেছিলেন, সেই প্রাসাদে তিনি আসলেন। এসে দেখলেন একজন সিঙ্গেল লোক নাই, একজন দ্বার রক্ষীও নেই। পাগলের মতো রাস্তায় চিৎকার করে মানে তিনি কাঁদলেন, আমি মরতে চাই। There was nobody to help him to be killed. এরপর তিনি প্রাসাদে এসে দেখলেন কিছু নেই। এরপর তিনি নিজের পেটে নিজে ছুরি চালিয়ে মরলেন। প্রায় একই ঘটনা ক্লিওপেট্রার ক্ষেত্রে। ক্লিওপেট্রাকে মারার মতো কোনো লোক ছিল না, তিনি সেই একটা সাপের ঝাঁকি এনে নিজে সেই সাপের কামড় খেয়ে তিনি মারা গেলেন। তো সেই দিক থেকে আপনি শেখ হাসিনার যে অন্তিম সময়, সেই অন্তিম সময় যদি আপনি দেখেন, তার আপনজন বলতে তিনি যাদেরকে বুঝিয়েছিলেন, একজনও তাকে ছেড়ে যাননি। ওই যে কুমোর পটাশ বলেন, তারপর আরো অন্তত পক্ষে দেখবেন অনেকগুলো যারা গণভবনের শেষ সময় পর্যন্ত তারা ওই হেলিকপ্টারে তাকে উঠিয়ে দিয়ে চোখের পানি কান্নাকাটি করে, একদিকে শেখ হাসিনা হেলিকপ্টারে উঠছে, আর অন্যদিকে এই লোকগুলো গণভবন থেকে পালাচ্ছে। তার এসএসএফ এর যারা ছিল তারা অস্ত্র সমর্পণ করে, তারা যারা রাজনৈতিক সঙ্গী ছিলেন তারা, এবং তার যারা পার্সোনাল যারা স্টাফ ছিলেন, সরকারি কর্মকর্তা, এরা কেউ কিন্তু শেষ মুহূর্তে তারা জানতেন, কিন্তু কেউ তাকে ছেড়ে যায়নি, সিঙ্গেল লোক। 2 নম্বর হলো যে গণভবনের বাইরে যারা ছিলেন অনেকে পালিয়েছেন, কিন্তু তার যাদেরকে তিনি যে অলিগার গ্রুপ তিনি তৈরি করেছিলেন, আপনি সালমানের কথা চিন্তা করেন, আনিসুল হকের কথা চিন্তা করেন, শাহজাহান খানের কথা চিন্তা করেন, যারা ধরা পড়েছেন, মেজর জেনারেল জিয়াউল হাসানের কথা চিন্তা করেন, তো এই হারুনের কথা চিন্তা করেন, বিপ্লবের কথা চিন্তা করেন, আইজি মামুনের কথা চিন্তা করেন, স্বরাষ্ট্রমন্ত্রী কামালের কথা চিন্তা করেন, তারা কিন্তু
সেই নবাব সিরাজউদ্দৌলার সেই বেঈমান মুনাফিকদের মতো বা খন্দকার মোশতাকের মতো তারা কিন্তু সবাই জানতেন শেখ হাসিনার পতন একেবারে অনিবার্য, কিন্তু তারা কিন্তু কেউ তাকে ছেড়ে যায়নি, কেউ তাকে ছেড়ে যায়নি। সবাই এই যে আজকে ভাগ্য বরণ করছে, কিন্তু দীপুমণি থেকে শুরু করে তাদের সবার সুযোগ ছিল, তারাও তাপসের মতো পালাতে পারত। তো তাপস কেন পালালো সেটা বলে ভিন্ন একটা বিষয়, তারাও জাভেদের মতো পালাতে পারতো, অনেকের মতো পালাতে পারতো। তো তারা কিন্তু পালায়নি, তারা শেষ মুহূর্ত পর্যন্ত বাংলাদেশে থেকেছে। যেমন শামীম ওসমান দেখেন বড় বড় কথা বলে সে সবার আগে পালিয়েছে, কিন্তু শাহজাহান খান কিন্তু পালায়নি। তো যাই হোক, এখন এই যে লোকগুলো, ওই হাসান মাহমুদ পালিয়েছিল, বিকজ হাসান মাহমুদ ওয়াজ নোবডি। 111-এর সময় সেনাবাহিনী 111-এর কুশীলকরা তাকে বিদেশ থেকে এনেছিল শহীদ আশরাফকে, এবং তাকে এই শেখ হাসিনাকে গ্যাটিস দেওয়ার জন্য। দেওয়া দ্য এজেন্ট, তাদের সঙ্গে আওয়ামী লীগের এরকম কোনো সম্পর্ক নেই, কিন্তু আওয়ামী লীগের যারা সত্যিকার বোনাফাইড তারা একজনও কিন্তু শেখ হাসিনাকে ছেড়ে যায়নি। সো দিস ইজ এ ভেরি রেড অ্যালার্ট ফর বিএনপি অ্যান্ড রেড অ্যালার্ট ফর জামাত, রেড অ্যালার্ট ফর ডক্টর মোহাম্মদ ইউনূস। দ্বিতীয় পার্টি আসেন। দ্বিতীয় পার্টি হলো যে এখনো পর্যন্ত পত্রিকা আসছে যে আওয়ামী লীগের অনেক লোক রাজনীতি করতে চাচ্ছে না, শেখ হাসিনা কেন পালিয়ে গেল, এগুলো পত্রিকায় আসছে। কিন্তু বাস্তবতা হলো আওয়ামী লীগের লোকদের সঙ্গে আলাপ আলোচনা করে দেখেন, তারা মনে করে শেখ হাসিনা আবার আসবে। তারা কেউ শেখ হাসিনাকে গালাগাল দেয় না বা বলে না যে এই কাজ করেছে, এর কারণে আমাদের এই পতন হয়েছে। এবং একই ঘটনা কিন্তু দেখেন বিএনপির তারেক রহমান সাহেবের ক্ষেত্রে হয়েছিল এবং বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে হয়েছিল। অর্থাৎ তাদের উপর রাষ্ট্রীয় জুলুম অত্যাচার চলেছিল, এবং তাদেরকেও কিন্তু 111-এর সময় যে একটা বিপ্লবের মাধ্যমে তাদেরকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল, কিন্তু বিএনপির কোনো লোক কিন্তু তাদেরকে ছেড়ে যায়নি, একদিনের জন্য তাদেরকে ছেড়ে যায়নি, শেষ সময় পর্যন্ত তাদের সঙ্গে লেগেছিল। ফলে আওয়ামী লীগ শত চেষ্টা করে বিএনপি কিন্তু ফিনিশ করতে পারেনি। জামাতের একই অবস্থা, অর্থাৎ জামাতের কোনো লোক সেই আওয়ামী লীগের চাপে জামাত ছেড়ে যায়নি, বা জামাত চুপচাপ ছিল, জামাতের পক্ষে গেছে। তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের সাথে যেহেতু আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে তারা বেইমানি করেনি সরাসরি, আর এখন পর্যন্ত তারা আওয়ামী লীগের বিষোদ্গার করছে না। কোনো লোক মানে তারা গা ঢাকা দিয়ে আছে, মিশে থাকার চেষ্টা করছে, কিন্তু শেখ হাসিনার সম্পর্কে তারা গালাগাল দিচ্ছে না। এগুলো 2। 3 নম্বর হলো যে বিএনপি এবং জামাত, এই দুটো দলের যে সত্যিকার অর্থে যে বিদেশি পার্টনার, বন্ধু, কৌশলগত বন্ধু, সেই বন্ধুরা বিএনপি এবং জামাতের বিপদে এগিয়ে আসেনি। অর্থাৎ জামাতের কোনো লোককে অফিসিয়ালি পাকিস্তান আশ্রয় দেয়নি, সৌদি আরব আশ্রয় দেয়নি। আবার বিএনপির কোনো লোককেও সৌদি আরব অফিসিয়াল আশ্রয় দেয়নি কিংবা চীন আশ্রয় দেয়নি। কিন্তু সেই ক্ষেত্রে শেখ হাসিনাকে কিন্তু ভারত আশ্রয় দিয়েছে, এবং শুধু তাই নয়, ইতিমধ্যে কত মানুষ, লাখখানেক তো আওয়ামী লীগের লোকজন সীমান্ত পাড়ি দিয়ে পালিয়ে চলে গেছে। এরা ভারতে আছে এবং এদের টাকা আছে, যারা পালিয়ে গেছে তাদের টাকা আছে, তাদের ক্ষমতা আছে, তাদের কৌশল আছে, এবং তাদের অসংখ্য নেতাকর্মী বাংলাদেশের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে সব মিলিয়ে। এখন সেক্ষেত্রে আপনার কি মনে হয় শেখ হাসিনা সেই নবাব সিরাজউদ্দৌলার মতো ট্র্যাজেডি কুইন হয়ে এখানে বংশ সহ রাজনীতি থেকে তিনি উচ্ছেদ হয়ে যাবেন, নাকি তারেক রহমান সাহেব বা বিএনপির মতো আবার, বা জামাতের আমিরের মতো আবার তাদেরকে রাজনীতিতে তারা ফিরে আসবেন এবং সেই সুযোগ তৈরি হবে? আমি শুধু আলোচনা করলাম, আমি কিছুই বললাম না, আপনারাই সিদ্ধান্ত